saying that you have sold India. Are you not ashamed of selling India? Do you have no shame of selling India? You have sold our mother, Bharat Mata. Do you have no shame? But sir, the interesting thing is, I know that the Prime Minister would not sell India under normal circumstances. He will not do it. You know why he sold India? Because they are choking him. Mr. Rahul, address to the chair, please. He has sold India because they are choking him. They've got a grip on his neck. स्पीकर साहब, मैंने बोला जब चोक लगाते हैं दूसरे व्यक्ति की आंख में देखते हो तो डर दिखता है सर, पीएम की आंख में डर दिखता है। শুনলেন রাহুল গান্ধী ঠিক কি বলল? সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী একেবারে চাঁচা ছোলা ভাষায় নরেন্দ্র মোদীকে তিনি কার্যত ধুয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদী দেশকে বেচে দিয়েছে আমেরিকার হাতে। অর্থাৎ সেদিন আর খুব দূরে নেই যখন ভারত আমেরিকার দাসত্ব করবে। একটা সময় আমরা ব্রিটিশদের পদলেহন করে চলেছি, ব্রিটিশদের দাসত্ব করেছি, সেখান থেকে আমরা মুক্ত হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী কিংবা মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বোস, কাদের কথা বলবো? একের পর এক স্বাধীনতা সংগ্রামীদের লড়াই, ভগৎ সিং থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রামীরা যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন এই দেশের জন্য, ব্রিটিশদের নাগপাশ থেকে মুক্ত করেছিলেন আমাদের দেশকে। আজ আমরা এতগুলো বছর পরে আবারও কি কোনো একটি দেশের দাসত্ব স্বীকার করতে চলেছি? আবারও কি দেখতে পারবো আমরা যে আমাদের উপরে কেউ কর্তৃত্ব করছে? আমাদের স্বাধীনতা, আমরা কি খাবো, আমরা কি পড়বো, আমরা কোথায় যাব, আমরা কতদূর পড়বো, সেটা অন্য কোনো দেশের নেতা ঠিক করে দেবেন? এবং আমাদের দেশের যা সম্পত্তি রয়েছে সব চলে যাবে অন্য দেশে। ঠিক এরকমটাই আপনি হয়তো আতকে উঠছেন, ভয় পাচ্ছেন যে আবার হয়তো কোনো এক বিদেশিনী বা বিদেশি এসে আপনার ঘরের ছেলে বউকে টেনে নিয়ে চলে যাবে তাদের বাড়িতে কাজ করানোর জন্য, কিংবা তার মনোরঞ্জন করার জন্য, তার ভোগ মেটানোর জন্য। হ্যাঁ, এটাই তো হতো যখন ব্রিটিশরা এদেশে শাসন করেছে। তখন এমনই হয়েছে, যার যখন যাকে খুশি ইচ্ছে হয়েছে নিয়ে চলে গিয়েছে, যার যখন যেমন ইচ্ছে হয়েছে কর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি চাষ করেছেন কিন্তু আপনার চাষের জমি কেড়ে নেওয়া হয়েছে, চাষের ফলন আপনি ফলিয়েছেন, সেই ফসল কেড়ে নিয়েছেন ব্রিটিশরা। আর সেই ব্রিটিশদের পদলেহন করেছেন কেউ কেউ তাদেরকে মন জুগিয়ে চলেছেন কিছু জমিদার, কিছু ভূস্বামীরা। আজ আমরা মুক্ত হয়েছিলাম, স্বাধীনতা পেয়েছি, কিন্তু আবার কি আমরা পরাধীনতার দিকেই চলেছি? আমেরিকা কি ঠিক করে দেবে আমরা কি খাবো, কি পরবো, কি চাষ করব, কার সাথে যুদ্ধ করব, কার সাথে যুদ্ধ করব না? গত কয়েকটি ঘটনা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে দাদা। হ্যাঁ, তেমনই ইঙ্গিত দিচ্ছে ভাই। ভেবে দেখুন, অপারেশন সিঁদুর যখন চলছে, যখন আমাদের দেশে জঙ্গিরা ঢুকে একের পর এক হিন্দু যুবকদেরকে খুন করলো, হত্যা করলো তারা, তারপরে ভারত আক্রমণ করলো পাকিস্তানের ওপর। বিশেষ করে ভারত বলছিল যে পাকিস্তান সাধারণ নাগরিক তাদের লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলো। যুদ্ধ চললো, পাকিস্তান আক্রমণ করলো, যখন আর পেরে উঠলো না তখন হয়তো তারা আমেরিকার দ্বারস্থ হয়েছিল। আমেরিকা এসে যুদ্ধ থামালো। ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করে দিলেন যে ভারত পাকিস্তান আর যুদ্ধ হবে না, দুপক্ষকেই আমি কার্যত ধমকে দিয়েছি, বলে দিয়েছি এভাবে যুদ্ধ হলে বাণিজ্য চলবে না, শুল্ক চাপিয়ে দেওয়া হবে। যুদ্ধ থেমে গেল। ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক করে দেবেন ভারত কোন দেশ থেকে তেল নেবে কি তেল নেবে না। রাশিয়া থেকে ভারত কম দামি তেল নিয়ে আসছিল, দেশের তেল বাজারে একটা স্থিতাবস্থা বজায় ছিল, খুব বেশি বাড়ছিল না পেট্রোল ডিজেলের দাম। যদি এক্ষেত্রেও অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে যে সরকার তেলের দাম কম পয়সায় তেল কিনছেন
কিন্তু তেল দেশের মানুষ যে পয়সায় কিনছিল বেশি পয়সাতেই কিনছে, দাম কমানো হচ্ছে না, খুব বিরাট হেরফের কিছু হয়নি। তবু একটা হ্যাঁ, যে বিরাট কিছু বেড়ে গিয়েছে এমনটাও হচ্ছিল না, যেটা বেড়েছিল। কিন্তু আমেরিকা ঘোষণা করলো যদি রাশিয়া থেকে তেল কেনা হয় তাহলে ভারতের ওপরে 25% অতিরিক্ত কর চাপানো হবে। 25% কর নিতই, এবার আরো 25% কর চাপানো, 50% কর হলো। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললো মাসের পর মাস, আলোচনা আর কোনোভাবে ফলপ্রসূ হয় না। ভারত নমনীয় হতে চায় না। ভারত তার যে দেশজ মার্কেট, কৃষিজ পণ্য থেকে শুরু করে শিল্প, এই মার্কেট উন্মুক্ত করতে চাইছে না আমেরিকার সামনে, আমেরিকার জন্য। কারণ আমেরিকা চেয়েছিল এদেশে তারা তাদের দুগ্ধজাত পণ্য, কৃষিজ পণ্য নিয়ে আসতে। ভারত সেটাতে রাজি হচ্ছিল না, কারণ দেশে কৃষকদের স্বার্থ বিঘ্নিত হতে পারে সেটা ভেবে, যেটা খুবই যুক্তিযুক্ত ছিল, ঠিকই ছিল। কিন্তু হঠাৎ কি জাদু বলে ডোনাল্ড ট্রাম্প আবারও তিনি ঘোষণা করে দিলেন যে না, ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। ডোনাল্ড ট্রাম্প একবার নয় বেশ কয়েকবার ঘোষণা করলেন, এবং তিনি নাকি ভাবছেন যে শুল্ক তুলে নেবেন, এবং তিনিই ঘোষণা করলেন যে ভারতের থেকে অতিরিক্ত 25% শুল্ক তুলে নেওয়া হলো। এমনকি যেটা আগে 25% হতো সেটাও কমিয়ে 18% করা হবে, ঘোষণা করা হয়েছে। এর ফলে ভারত উপকৃত হবে। প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন, কিন্তু কিসের শর্তে তিনি এটা করলেন সেটা নিয়ে একটুকুও কথা বললেন না। ও হ্যাঁ, মাঝখানে একটা ঘটনা ঘটে গিয়েছিল অবশ্য, এপস্টিন ফাইল বেরিয়ে এসেছিল। সেই এপস্টিন ফাইলে কার কার নাম পাওয়া গিয়েছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অনিল আম্বানি। নরেন্দ্র মোদী খুবই ঘনিষ্ঠ। ভেবে দেখুন, রাফাল যুদ্ধ বিমান কেনার সময় এবং সেই যুদ্ধ বিমানের যে কেনার ক্ষেত্রে, এই যুদ্ধ বিমান ভারতে এলে তার যে রক্ষণাবেক্ষণ কিংবা তার কিছু স্পেয়ার পার্টস কোথায় তৈরি হবে, অনিল আম্বানির নাম উঠে এসেছিল তখন, এবং হরদীপ সিং পুরীর নাম এপস্টিন ফাইলে উঠে এসেছিল। কিভাবে উঠে এসছে দেখুন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের প্রকাশিত এপস্টিন লাইব্রেরি থেকে পাওয়া নথি নতুন করে প্রশ্ন তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি অনিল আম্বানির নাম ঘিরে। নথিতে দেখা যাচ্ছে 2017 থেকে 2019 সালের মধ্যে কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অনিল আম্বানির। এই যোগাযোগে মোদী সরকারের কূটনীতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। 2019 সালের মে মাসে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার সময় নিউ ইয়র্কে এপস্টিনের বাড়িতে অনিল আম্বানির উপস্থিতি নথিতে আছে। ওই দিনই এপস্টিন বার্তা পাঠান তৎকালীন হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে, যেখানে তিনি লেখেন, মোদি সেন্ডিং সামওয়ান টু সি মি। এপস্টিনের দাবি অনুযায়ী তিনি এমন একজনের সঙ্গে দেখা করেন যিনি মোদির প্রতিনিধি। সেই ব্যক্তি নাকি বলেন মোদি প্রধান শত্রু চীন এবং পাকিস্তান তার প্রক্সি। এপস্টিন আরো লেখেন, মোদি নাকি ব্যাননের ভিশনের সঙ্গে একমত, যদিও সরকার বা মোদি নিজে এই দাবির কোনো প্রমাণ দেননি। গুরুত্বপূর্ণ বিষয় হলো এপস্টিন তখন ইতিমধ্যেই একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী। 2017-18 সালেই তার বিরুদ্ধে শিশু পাচারের গুরুতর অভিযোগ বিশ্বজুড়ে পরিচিত ছিল। তবু অনিল আম্বানি তার কাছ থেকে হোয়াইট হাউস, জেরেড কুশনার ও স্টিভ ব্যাননের সঙ্গে যোগাযোগের সাহায্য চাইছিলেন। এমনকি টিট ফর ট্যাট গোছের কথাবার্তাও নথিতে রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক পুরো বিষয়টিকে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন একজন ভারতীয় শিল্পপতি প্রধানমন্ত্রীর সফর ও কূটনীতি নিয়ে এমন একজন অপরাধীর সঙ্গে আলোচনা করছিলেন? কেন মোদী সরকারের নাম বারবার এই বার্তায় উঠে আসছে? মোদী সরকারের স্বচ্ছতা এবং নৈতিক নেতৃত্বের দাবির সঙ্গে এই তথ্যগুলি মেলে না। এখন জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। শুনলেন, অনিল আম্বানি, নরেন্দ্র মোদী, হরদীপ সিং পুরীদের নাম এপস্টিন ফাইলে ঘুরে ঘুরে এসেছে। এপস্টিন, জেফরি এপস্টিন সেই নরপিশাচ যিনি ছোট ছোট ছেলেদের বা মেয়েদেরকে নিয়ে, ম্যাক্সিমামই ছোট ছোট মেয়েদেরকে নিয়ে গিয়ে তিনি তার দ্বীপে রাখতেন, আর বিশ্বের তাবড় নেতাদেরকে মনোরঞ্জনে ব্যবহার করতেন এই ছোট মেয়েগুলোকে। 7, 8, 9, 10, 12, 13 বছরের মেয়েদেরকে, তাদেরকে কখনো কিডন্যাপ করা হতো, কখনো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো থেকে
তাদের আশ্রয় দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কখনো বা তাদেরকে মডেলিং সিনেমায় সুযোগ করে দেওয়া হবে বলে তারই ওয়াইফ ম্যাক্সওয়েল তিনি এই টোপ দিয়ে নিয়ে যেতেন। আর ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল গেটস কিংবা মাইকেল জ্যাকসন তারা এই ছোট ছোট মেয়েদেরকে নিজেদের ভোগ্য বস্তুতে পরিণত করত। এমনকি অনিল আম্বানি তার কি ধরনের মহিলা পছন্দ সেটা তিনি জানিয়েছিলেন, এ তথ্য বেরিয়ে আসছে, এবং সেভাবে তার জন্য প্রস্তুত নাকি রেখেছিলেন জেফ্রি এপস্টাইন। এখন সবকিছুই প্রমাণ সাপেক্ষ। আর রাহুল গান্ধী তিনি বলছেন যে এই এপস্টাইন ফাইল এবং আদানি সেখানে আমেরিকাতে যেভাবে ফেঁসে গিয়েছিলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, এই সব কিছুর বিনিময়ে ভারতের প্রধানমন্ত্রী বাধ্য ডোনাল্ড ট্রাম্প যা বলবেন সেটা মেনে নিতে। তাই বাণিজ্য চুক্তি হয়তো ভারতের কোনো কথাই ধোপে টেকেনি, আমেরিকা যেটা চাপিয়ে দিয়েছে সেটাই মেনে নিতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। ভারতকে বেচে দিয়েছেন, এটাই তো বলছেন আমাদের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখন এরপরে হয়তো রাহুল গান্ধীর বিরুদ্ধে তাকে সরানোর জন্য মোশন টোশন আসতে পারে, অপসারণের জন্য মোশন নিয়ে আসতে পারে সরকারি রাজনৈতিক দল বা শাসক দল, কেন্দ্রের শাসক দল। কিন্তু তারপরেও কি কথাগুলো মিথ্যে হয়ে যাবে? এই কথাগুলোর কি সত্যিই কোনো গুরুত্ব নেই? দেখুন, যখন রাহুল গান্ধী বা বিরোধীরা এই অভিযোগ করছেন, তখন আরেকটা বিষয় বলা হয়নি। আমরা তো যখন পণ্য পাঠাবো আমেরিকায়, তখন 18% শুল্ক তার উপর চাপবে, কিন্তু আমেরিকার কোনো জিনিসপত্র যখন এখানে আসবে তখন কিন্তু বলা হচ্ছে 0 শুল্ক। অর্থাৎ আপনি আমেরিকার জিনিস কিনবেন, কিন্তু আমেরিকায় থাকা কোনো প্রবাসী ভারতীয় ভারতের জিনিসই কিনবেন 18% ইন্টারেস্ট দিয়ে। তাহলে ভারতের জিনিস কিনবেন নাকি অন্য কোনো দেশের জিনিস কিনবেন? এখানেও রাহুল গান্ধী প্রতিবাদ করছেন। বস্ত্র শিল্প, ভারতের বস্ত্র শিল্প, ভারতের একটা তৈরি জামা যদি আমেরিকায় যায়, সেখানকার আমেরিকার লোকেরা 18% শুল্ক দিয়ে সেই জামাটা কিনবে। ভাবুন, যদি জামাটার দাম 1000 টাকা হয়, 18% ইন্টারেস্ট দিয়ে তারা সেখানে কিনবে। এবার যদি সেই একই জামা, একই টাইপের জামা বাংলাদেশ দেয়, বাংলাদেশের ক্ষেত্রে 0% ইন্টারেস্ট। অর্থাৎ বাংলাদেশে যেটা দামে বিক্রি হবে, যদি সেটা 1000 টাকা হয়, আমেরিকাতেও সেটা 1000 টাকাতে বিক্রি হবে। বুঝতে পারছেন? তাহলে খুব স্বাভাবিকভাবেই এই যে মার্কেটটা কারা দখল করে নেবে ধীরে ধীরে? বাংলাদেশ। কারণ বস্ত্র শিল্প তো বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে মূল ব্যবসা। তাহলে ভারতের এই বস্ত্র শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কোথায় যাবেন? রাহুল গান্ধী এটা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি সোচ্চার হচ্ছেন এটা নিয়েই। আর তিনি যতবার এই জেফ্রি এপস্টাইনের নাম, অনিল আম্বানির নাম কিংবা আদানির নাম করছেন, ততবার তাকে সংসদে আটকে দেওয়া হলো, বলতে দেওয়া হচ্ছে না। একে তো তাকে আগেই বলতে দেওয়া হয়নি বিরোধী দলনেতাকে, তার জন্য 8 জন সাংসদকে বহিষ্কারও হতে হয়েছিল। বাজেটে নিয়ে যখন তাকে বলতে দেওয়া হচ্ছে তখন আটকে দেওয়া হয়েছে। এই এই এক ইস্যুতে আজকে ধর্মঘট চলছে গোটা দেশ জুড়ে। মোদী সরকারের শ্রম আইন, কৃষি, শিল্প, বাণিজ্য সহ বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিন্তু 24 ঘন্টা সাধারণ ধর্মঘট ডেকেছে 10টা ট্রেড ইউনিয়ন। আমাদের রাজ্য সরকার বলেছে যে ধর্মঘটে দিন কেউ যদি অফিস কাছারিতে না যায়, সরকারি দপ্তরে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার এই যে ভারতে যখন অভিযোগ উঠছে যে ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী মেনে নিতে, ঠিক তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বাণিজ্য চুক্তি, সেই চুক্তিপত্রে কিছু কিছু ভাষার পরিবর্তন করেছে আমেরিকা। রাতারাতি বদলে গেছে ভাষা। কি কি কিছু নমুনা দিই। দেখুন, মঙ্গলবার দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি ছিল সে দেশ থেকে কিছু ডাল আমদানিতে শুল্ক তুলতে রাজি হয়েছে ভারত। তারপরেই এ নিয়ে তুঙ্গে ওঠে তরজা, বিরোধীদের আক্রমণের মুখে পড়ে মোদী সরকার। এটা আমি আনন্দবাজার থেকে কোট করছি আপনাদের জন্য। শেষ পর্যন্ত বুধবার নিঃশব্দে যে বদল বাণিজ্য চুক্তির শর্তে করেছে আমেরিকা, তাতে বাদ গিয়েছে সেই ডালে শুল্ক তোলার বিষয়টি। বুঝুন,
পাশাপাশি আমেরিকার দাবি ছিল ভারত এই চুক্তির অঙ্গ হিসেবে 50,000 কোটি ডলারের পণ্য পরিষেবা ট্রাম্পের দেশ থেকে কিনতে দায়বদ্ধ। সেই শব্দও বাদ দেওয়া হয়েছে সংশোধিত বিবৃতিতে। জানানো হয়েছে কি? জানানো হয়েছে নয়াদিল্লি ওই পরিমাণ পণ্য পরিষেবা কিনতে আগ্রহী। একটা দায়বদ্ধ আর আগ্রহী শব্দের মধ্যে ফারাক বুঝতে পারছে নিশ্চয়ই। একইভাবে ভারত আমেরিকার ডিজিটাল পরিষেবায় কর তুলে নেবে বলেও দাবি করেছিল ট্রাম্পের প্রশাসন। সরিয়ে নেওয়া হয়েছে সেই শর্ত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলুন বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন, রাহুল গান্ধীর এই সোচ্চার হওয়াতে বা বিরোধীদের এই সোচ্চার হওয়াতে কিন্তু কিছুটা যে কাজ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। অন্তত ভারত সরকার হয়তো আমেরিকাকে বলেছে, হয়তো না বলেইছে, তারপরে না এই শব্দবন্ধগুলোর পরিবর্তন হয়েছে। আরো বেশ কিছু জায়গাতে পরিবর্তন হয়েছে, সবটা বললাম না আপনাদেরকে। তো এরকম বেশ কিছু জায়গাতেই কিন্তু পরিবর্তন হয়েছে, যেটা নিয়ে আজকে আনন্দবাজারও কপি করেছে, আমরা গতকালও দেখেছি বিষয়টি। আর একটা বিষয় বলি আপনাদেরকে, যে এই যে কৃষি পণ্য, যে কোনো বাণিজ্য চুক্তিতে কৃষি পণ্যকে বাদ রাখা এবং চাষিদের স্বার্থ রক্ষার কথা বলে মোদী সরকার। ফলে আমেরিকার প্রকাশিত শর্তাবলী নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল তারা। এ নিয়ে পাঞ্জাবের বিজেপি প্রধান সুনীল জাখারের যদিও আশ্বাস, এই বাণিজ্য চুক্তিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু তাতেও চাপানোতর থামেনি। উপরন্তু চুক্তিতে আমেরিকা থেকে সয়াবিন তেল ও ভুট্টা আমদানিতে মোদী সরকার শুল্ক চাপাবে না বলায় গত এক সপ্তাহে দেশের বাজারে শস্য দুটির দাম পড়ে গিয়েছে যথাক্রমে 10% এবং 4%। দর নেমেছে ন্যূনতম সহায়ক মূল্যের থেকে অনেকটাই নিচে। এই যে গত সপ্তাহে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির যৌথ বিবৃতি প্রকাশের পরে ট্রাম্প প্রশাসন নির্দেশিকায় বলেছিল আমেরিকা ভারতের উপরে চাপানো 25% চড়া শুল্ক কমিয়ে 18% করছে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার জন্য বসানো 25% জরিমানাও তুলে নিচ্ছে। তবে এই ব্যাপারে নজরদারি চালাবে আমেরিকা। ভারত সরকার কখনো বলেনি যে রাশিয়া থেকে তেল কিনবে না, প্রকাশ্যে অন্তত বলেনি। অথচ আমেরিকা বলে যাচ্ছে, আর তা নিয়ে কোথাও প্রতিবাদও করছে না যে ভারত কোথা থেকে তেল কিনবে না কিনবে, বা আমেরিকা এটা বলার কেউ নয়। বরং এটা বলছে কি? রাশিয়া বলছে। রাশিয়ার বিদেশ মন্ত্রী বলছেন যে ভারত কোথা থেকে তেল কিনবে না কিনবে সেটা ভারত ঠিক করবে। আমেরিকা বলছে, বাট ভারত নিশ্চুপ। ভারতের বিদেশ মন্ত্রী, বিদেশ মন্ত্রক কিংবা পেট্রোলিয়াম মন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রী এখন নীরব মোদিতে পরিণত হয়েছে। ফলত রাহুল গান্ধীর এই বক্তব্য, তাতে অন্তত কিছু তো, বা এই বিভিন্ন শ্রমিক সংগঠন, ব্যাংক ইউনিয়ন সংগঠনগুলোর ধর্মঘট কোথাও অন্তত প্রভাব ফেলেছে। আগামী দিনে তাদের এই ধর্মঘট, তারা বলেছেন যে এইগুলো থেকে যদি সরকার পিছিয়ে না আসে, শ্রম আইন বলুন বা কৃষক শ্রমিকদের উপরে যেভাবে একের পর এক মানে খাড়া নেমে আসছে, সেগুলো থেকে যদি পিছিয়ে না আসে ভারত সরকার, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে তারা। এর আগে কৃষি আইনের যে বদল করতে বাধ্য হয়েছিল বা তুলে নিতে বাধ্য হয়েছিল সরকার কৃষকদের আন্দোলনের জেরে, আবারও কি তেমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে? আপনার কি মনে হয়? অতি অবশ্যই জানাবেন আমাকে। ধন্যবাদ।